ঢাকার রাজনীতিতে বেশ বড়সড় একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। একটা বড় দলের ৩০০রও বেশি নেতাকর্মী একসাথে যোগ দিলেন আরেকটা দলে। কিন্তু কেন? কেন এত বড় একটা ভাঙন হলো? কি এমন ঘটল যে দলের পুরনো কর্মীরা এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? চলুন আজ এই বিষয়টায় একটু তলিয়ে দেখা যাক। সংখ্যাটা দেখুন একবার, ৩০০রও বেশি। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়, তাই না? যখন এতজন কর্মী একসাথে দল ছাড়ে, তখন তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে এর পেছনের আসল কারণটা কি। হ্যাঁ, এই ৩০০র বেশি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি আর তার বিভিন্ন অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং রাজনীতির মাঠে বেশ বড় একটা মোড়। তো আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কেন এমন হলো? কি এমন ঘটল যে দলের প্রতি অনুগত কর্মীরা, যারা বছরের পর বছর দলের জন্য খেটেছেন, তারা হঠাৎ করে দল ছাড়ার মতো এমন একটা চরম পদক্ষেপ নিলেন? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমে চলুন দেখে নিই ঠিক কি ঘটেছিল, কোথায় ঘটেছিল আর কখন। ঘটনাটা ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে। জানুয়ারি মাসের এক শুক্রবার সন্ধ্যায় বিএনপি আর তার সহযোগী সংগঠন, যেমন ধরুন যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এদের ৩০০রও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। আর তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা ৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শহীদুল ইসলাম। এই যে এত বড় একটা সংখ্যা, এর পেছনে তো রয়েছে অনেক মানুষের ক্ষোভ, হতাশা আর না পাওয়ার গল্প। চলুন এবার একটু শুনি তাদের কথা, যারা এই দলবদলের একেবারে সামনে ছিলেন। দেখুন, যারা দল ছেড়েছেন তারা কিন্তু কোনো সাধারণ কর্মী নন। অনেকেই স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ, দলের জন্য অনেক দিন ধরে কাজ করেছেন। যেমন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসাকুর রহমান, বা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বাহাউদ্দিন, এমন আরও অনেকেই। বিশেষভাবে ইসাকুর রহমানের কথাই যদি ধরি, তিনি ২০০১ সাল থেকে দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, পরে সভাপতিও হয়েছেন। তার নিজের কথা অনুযায়ী গত ১৫ বছরে অনেক হয়রানির শিকার হয়েছেন, কিন্তু তারপরেও দলের পাশেই ছিলেন। একটু ভাবুন, দলের কঠিন সময়ে দায়িত্ব নেওয়া, হামলা মামলার শিকার হওয়া, এমনকি তার ছেলেকে পর্যন্ত নাকি গ্রেফতার করা হয়েছিল। এত কিছুর পরেও যখন একজন নেতা মনে করেন যে দল তাকে মূল্যায়ন করল না, তখন ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার নিজের কথাগুলো শুনলেই ক্ষোভটা বোঝা যায়। তিনি বলছেন, দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও দলের কাছে মূল্যায়ন পাইনি। আমি বৈষম্যের শিকার হয়েছি, যে কারণে বাধ্য হয়ে জামায়াতে যোগ দিয়েছি। এই একটা বাক্যই কিন্তু অনেক কিছু বলে দেয়। শুধু তিনিই নন, প্রায় একই ধরনের অভিযোগ আরেক নেতা বাহাউদ্দিনেরও। তার মতে পুরনো এবং ত্যাগী কর্মীদের চেয়ে দলে নতুনদের বেশি কদর করা হচ্ছে। তিনি পরিষ্কার বলছেন, বিএনপিতে সম্মান নেই, তাই জামায়াতে যোগ দিয়েছি। মানে মূল বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে সম্মান আর স্বীকৃতির অভাবে। এই যে ব্যক্তিগত ক্ষোভ, এর সাথে যোগ হয়েছিল আর একটা বড় সমস্যা, আর সেটা হলো দলের ভেতরেরই বিভেদ বা কোন্দল। আসলে যে কোনো দলে কিন্তু কমবেশি গ্রুপিং বা কোন্দল থাকে, কিন্তু কেরানীগঞ্জে এই ব্যাপারটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তা কর্মীদের হতাশাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। তো কেরানীগঞ্জের বিএনপির ভেতরে মূলত দুটো গ্রুপ সক্রিয় ছিল। এক গ্রুপে ছিলেন সাবেক নেতাদের অনুসারীরা, যেমন আমানুল্লাহ আমান বা রেজাউল কবির পলের লোকজন, আর আরেক দিকে ছিল বর্তমান কমিটির লোকেরা। আর অভিযোগটা হলো, নতুন কমিটি যখন করা হয় তখন পুরনো নেতাদের সমর্থকদের পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়। এই গ্রুপিংটা কিন্তু নতুন কিছু না, অনেক দিন ধরেই চলছিল। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন অভিযোগ ওঠে যে দলের সিনিয়র নেতৃত্ব, এমনকি ঢাকা ৩ আসনের জন্য যিনি প্রার্থী ছিলেন, তিনিও এই কোন্দল মেটাতে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে কর্মীদের মধ্যে হতাশাটা আরও বাড়তে থাকে। তো সব মিলিয়ে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কেন এই বিপুল সংখ্যক কর্মী শেষমেশ দল ছাড়তে বাধ্য হলেন? সারসংক্ষেপে কারণগুলো হল ব্যক্তিগত ত্যাগের প্রতি উপেক্ষা, প্রাপ্য সম্মানের অভাব, আর সবচেয়ে বড় কারণ দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, যার সমাধানে নেতৃত্ব ব্যর্থ হয়েছিল। এই সবকিছু মিলেই কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি হয়েছে।
শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন রেখে যাচ্ছে। একটা দল যখন তার ভেতরের সমস্যা মেটাতে পারে না আর পুরনো ত্যাগী কর্মীদের ধরে রাখতে পারে না, তখন সেই দলের ভবিষ্যৎ আসলে কোন দিকে যায় এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।